1983 সালের ইউকের খুব নিরিবিলি একটা গ্রাম, নারব্রো, লেস্টারশায়ার। এই নিরিবিলি গ্রামটাতে এই নেইবারহুডটা এত বেশি সেফ, সবাই সবাইকে চেনে। কোনো একটা বিপদে পড়লে কার কাছে এক্স্যাক্টলি যাইতে হবে, সবার কাছে সবার একটা খুবই ক্লোজ বন্ডিং, এবং নিজেরা একজন আরেকজনকে ওন করার মতো একটা জায়গা। এবং ছোট একটা জায়গা হওয়ার জন্য দেখা গেছে যে আমি ওকে চিনি, ও আমাকে চিনে, মানে নেইবারহুডটা ছিল খুবই নাইস। বাট এই নিরিবিলি নাইস একটা নেইবারহুড ক্রিমিনাল ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটাকে উদ্ভাবন করে বলতে পারেন। আর সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। কিভাবে এই ডিএনএ টেস্ট করে ক্রিমিনালকে আইডেন্টিফাই করা যায়, এই জিনিসটার নিড বা প্রয়োজনীয়তা এই ছোট্ট নিরিবিলি শহরটা কিভাবে আসলো, আজকে আমরা সেই ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম এবং হ্যালো এভরিওয়ান, আমি নিশাদ ফ্রম দি সিনা গার্ল। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মাঝরাতের গল্পের নতুন এপিসোডে। আপনি যদি আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, আপনাকে প্রথমেই জানিয়ে দিচ্ছি আমাদের এই মাঝরাতের গল্পে কিন্তু আমরা ট্রু ক্রাইম স্টোরিজ, ডকুমেন্টারিজ, কিছু গ্রাফিক্স ডিটেলস নিয়ে কথাবার্তা বলি। সো ইফ ইউ আর সামওয়ান যার কিনা এই ধরনের ঘটনাতে একটু প্রবলেমেটিক মনে হয়, একটু সংবেদনশীল মনে হয়, আই উইল রিকোয়েস্ট ইউ টু স্কিপ দিস ভিডিও। বাট আপনি যদি এই ধরনের ঘটনা পছন্দ করে থাকেন, দিস ইজ দ্য রাইট চ্যানেল ফর ইউ। সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও দিলেই আপনার কাছে চলে যায়। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলের পূর্ণ সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইস। সো আমরা আর দেরি না করে লেটস স্টার্ট আওয়ার টুডে স্টোরি। 1983 সালের 21শে নভেম্বর, 15 বছরের একটা মেয়ে লিন্ডা ম্যান ওর ফ্রেন্ডসদের সাথে দেখা করতে যাবে, এটা ওর মাকে বলে যায় এবং ওর ফ্রেন্ডসদের সাথে দেখা করতে যায়। বাট অনেক রাত হয়ে যায়, স্টিল ও ফেরত আসতেছিল না। দেন এগেন, ওয়েস্টার্ন কালচারের সাথে আমাদের কালচারকে মিলালে হবে না, বিকজ আমার আম্মু হলে তো আই ডোন্ট নো কি করতো। কিন্তু লিন্ডার মা চিন্তা করে যে হয়তো ও যার কাছে গিয়েছে বা যে ফ্রেন্ডের বাসায় গিয়েছে ও হয়তো ভুলে গেছে প্যারেন্টসকে জানাইতে। এই জন্য সে খুব পেশেন্টলি ওয়েট করতে থাকে। আস্তে আস্তে সকালের আলো ফুটতে থাকে, বাচ্চারা সবাই যার যার স্কুলে যাইতে থাকে। সো সেও হোপ করতেছিল যে হয়তো লিন্ডা দৌড়ায় দৌড়ায় আসবে, রুমের ভিতরে ঢুকে কোনো রকমে চেঞ্জ টেঞ্জ করে আবার স্কুলে চলে যাবে। হয়তো সে ভুলে গেছিল বাসায় আসতে, বা রাত হয়ে গিয়েছিল দেখে বাসায় আসে নাই। বাট কিছুক্ষণ পরেই তার কলিং বেল বেজে ওঠে। বাট কলিং বেল দিয়েছিল তার মেয়ে না, পুলিশ অফিসার্স। পুলিশ অফিসার তার বাসায় ঢোকে এবং তাকে এক জায়গায় বসায়, একটু স্টেবল করে তাকে খুব বাজে একটা নিউজ দেয়। আর নিউজটা হচ্ছে তার বাচ্চাটা মারা গিয়েছে। লিন্ডা তার বাসা থেকে মাত্র 300 মিটার দূরে একটা স্পট আছে, যেখানে একটু নিরিবিলি একটা স্পট আর কি। অনেকে তার কুকুরকে দৌড়াইতে নিয়ে যায় বা একটু রিল্যাক্সে হাঁটার জন্য। মানে ওই জায়গাটা একটু জঙ্গলের মতো, দুই পাশে জঙ্গল বললেও ভুল হবে, দুই পাশে গাছ দিয়ে ঘেরাও করা, সো ওইভাবে আর কি বোঝা যায় না। অনেকেই আছে যারা রাত্রে কিনা ওই রাস্তাটাকে অ্যাভয়েড করে, ভাবে যে মেন রাস্তা দিয়ে যাওয়াটাই বেটার, যেহেতু ওই জায়গাটা একটু ডার্ক থাকে। তো পুলিশ বলে যে লিন্ডা মাত্র 300 মিটার দূরে ছিল তার বাসা থেকে, এবং ওই জায়গাটার নাম হচ্ছে ব্ল্যাক প্যাড। ব্ল্যাক প্যাড এরিয়াতে তার বডি পড়েছিল, এবং সকালবেলা পিটার স্মিথ নামের একজন লোক হাঁটতে বের হয়েছে, তখন ওর বডির সাথে ধাক্কা খায় এবং তখন বডিটাকে নোটিস করে। আর আমি যেহেতু বলছিলাম না যে নেবারহুডটা খুবই ক্লোজ, একজন আরেকজনকে চেনে, পিটার স্মিথ সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে। পুলিশ জায়গায় চলে আসে এবং পুরো জায়গাটাকে সিল করে ফেলে, বডিটাকে আইডেন্টিফাই করে এবং জানতে পারে তার পরিচয়, তার বাবা মার নাম, এবং ওই হিসাবে তারা তার প্যারেন্টসের কাছে এসে জানায়। বডিটাকে ফরেন্সিক ডিপার্টমেন্টের কাছে পাঠানো হয় পোস্টমর্টমের জন্য, এবং পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী 15 বছরের লিন্ডাকে প্রথমে রেপ করা হয় এবং পরবর্তীতে তাকে স্ট্র্যাঙ্গল করে মেরে ফেলা হয়। তার বডি থেকে কিছু মেল সিমেন কালেক্ট করা হয়, কিন্তু ওই টাইমটাতে এই সিমেন কালেক্ট করা থেকে কোনো একটা কেস সলভ পসিবল, এটা খুবই হার্ড একটা জিনিস ছিল, খুব ইজি একটা প্রসেস ছিল না। 21শে নভেম্বর লিন্ডা তার ফ্রেন্ডের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিল, তার বডি ডিসকভার হয়েছিল 22 তারিখে।
এবং পুলিশ সাথে সাথে এই কেসটাতে খুবই তৎপর হয়ে যায়, বিকজ এই জায়গাটাতে এই ধরনের ব্রুটালি একটা ছোট বাচ্চাকে মার্ডার করার ইনসিডেন্ট একদম নাই বললেই চলে। সো তারা খুব ফাস্ট এই কেসটাতে ইনিশিয়েটিভ নিয়ে কাজ করা স্টার্ট করে। এবং ওই টাইমে ইনভেস্টিগেশনটা শুরুই হইতো এইভাবে যে তারা ডোর টু ডোর পুলিশ অফিসার্সরা যে যে সবার কাছ থেকে কোয়েশ্চেন্স জিজ্ঞেস করতো, বা কেউ কি ওই টাইমে ওই দিক দিয়ে গিয়েছিল কিনা এই ধরনের কথাবার্তা জিজ্ঞেস করতো। তারপর আপনার কাছ থেকে কোনো স্কেচ বানানো, যে এরকম কাউকে দেখছিলাম বা আমার এরকম সন্দেহ হয়েছে, তো সো স্কেচ বানানো, ওই স্কেচ দেখে সবাইকে খোঁজা, এই ধরনের পলিসিস গুলা পুলিশ ইউজ করতো ওই টাইমে। তো সর্বপ্রথম তারা যে পলিসি ইউজ করে সেটা হচ্ছে ডোর টু ডোর যেয়ে যে সবাইকে কোয়েশ্চেন্স করতে থাকে। অ্যান্ড অলসো তারা নিউজ পেপার এবং নিউজে জনগণের স্বার্থে বলে যে কেউ যদি কোনো ধরনের ইনফরমেশন পেয়ে থাকে বা কারো কাছে কিছু যদি মনে হয় যে পুলিশকে জানালে ইট উইল বি হেল্পফুল, তাহলে তারা যেন এগিয়ে আসে। লিন্ডার প্যারেন্টসও একইভাবে সবার কাছে এই অনুরোধটা জানায়। এবং 1983 সাল থেকে শুরু হয় লিন্ডা মার্ডারের ইনভেস্টিগেশন। এবং আর্লি 1984-এর দিকেও খুব একটা ভালো রেজাল্ট তারা পায় না। এবং আস্তে আস্তে কেসটা না কোল্ড হয়ে যায়, বিকজ আস্তে আস্তে মিডিয়ার অ্যাটেনশন চলে যায়, পুলিশও কোনো সলিউশন পাচ্ছিল না, বা এই নিউজটাকে যে তরতাজা করে রাখবে এরকম কোনো নিউজও বের হচ্ছিল না, যার জন্য সংবাদ মাধ্যমগুলোর অ্যাটেনশন আবার এদিকে চলে আসবে। সো নিউজ প্রেজেন্টার্স বা সংবাদ মাধ্যমের যে কত ইম্পর্টেন্ট একটা রোল একটা কেস সলভ করায়, মানে ইউ নেভার নো যে ওনারা আসলে কি করে ফেলতে পারে। লিন্ডার মার্ডার কেসের পুলিশের কোয়েশ্চেন্স গুলোই এমন ছিল, তার প্রত্যেকটা বাসায় বাসায় যাইতো এবং যে ওই স্পেসিফিক দিনে ওই বাসার ছেলেটা কোথায় ছিল এই জিনিসটা জানতে চাইতো, এবং তার কোনো আলাবাই আছে কিনা এই জিনিসটা জানতে চাইতো। তো দেখা গেছে যে ডোর টু ডোর যে যেও কারো কাছ থেকে এমন কোনো ইনফরমেশন পায় নাই পুলিশ যে যেটার থ্রু বলতে পারবে যে হ্যাঁ ও হয়তো আমাদের সাসপেক্ট বা ও হয়তো আমাদের প্রাইম সাসপেক্ট, যার জন্য পুলিশের কাছেও আসলে কেসটা কোল্ড হওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। এভাবে করতে করতে 3টা বছর পার হয়ে যায়। জুলাই 31, 1986 সাল। 15 বছরের একটা মেয়ে, তার নাম ডন। এবং সেম ওয়েতে সেও তার স্কুলে যাওয়ার পথেই ভ্যানিশ হয়ে যায়, মানে সে আর বাসায় ফেরত আসে না। এবং 2 দিন পর তার বডিটাকে পাওয়া যায় সেম যেভাবে লিন্ডার বডিটাকে পাওয়া গিয়েছিল। তার বডিটাকেও ফরেন্সিক টিমের কাছে পাঠানোর পরে বা তার বডিটার পোস্টমর্টম হওয়ার পরেও ওই সেম রেজাল্টটা আসে, সেম প্যাটার্নে তাকেও মার্ডার করা হয়। প্রথমে তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয় ব্রুটালি, অ্যান্ড দেন তাকে স্ট্র্যাঙ্গল করে মার্ডার করা হয়। তার বডি থেকেও মেল সিমেন কালেক্ট করা হয়। এবার পুলিশ আরো বেশি সিরিয়াস হয়ে যায়, বিকজ যখন তারা এই জিনিসটা অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে পারে যে দুটো মার্ডার সেম প্যাটার্নে করা হয়েছে, সেম এজের উপরে গেছে, এবং টাইমটাও অলমোস্ট সেম, এমন এক একটা স্পটে এই দুটো অ্যাটাক হয়েছে যখন কিনা যেই মার্ডারটা করছে সে বুঝতে পারছে যে দিস ইজ লাইক এমন একটা টাইম যখন কিনা আশেপাশে কোনো লোকজন থাকবে না। তার মানে এই লোকটার এই নেবারহুড সম্পর্কে একদম প্রপার আইডিয়া আছে, এবং কোনটা ব্ল্যাক স্পট এটাও সে জানে। কোন স্পটে যে মার্ডার করলে বা কোন টাইমটায় যে মার্ডার করলে তাকে কেউ ধরতে পারবে না বা তাকে কেউ সন্দেহ করবে না, এই নলেজটা তার আছে। এবং পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে ডিটেকটিভ থাকে, যে মেইন ডিটেকটিভ থাকে এই কেসটার জন্য, যে কিনা লিন্ডার কেসেও ডিটেকটিভ ছিলেন মেইন, সেও এই ডনের কেসেও মেইন ডিটেকটিভ হিসাবে অ্যাপয়েন্টেড হয়। এবং তার মাথায় এই জিনিসটা একদম গেঁথে যায় যে এই মার্ডারার এমন কেউ যে কিনা এই এলাকারই কোনো লোকজন, যার জন্য কোনো লোক কাউকে সাসপেক্টই করতেছে না যে অন্য কোনো লোক ওই নেবারহুডে এসে এসব কাজ করতেছে বা কারো চোখে তো কিছু পড়বে। যেহেতু কারো চোখে কিছু পড়তেছে না, তার মানে তাকে কেউ সন্দেহ করতেছে না। হয়তো সে ওই ব্ল্যাক স্পট দিয়ে হেঁটে যাচ্ছে, বাট মানুষের কাছে কিছু মনে হচ্ছে না, অ্যাজ তাকে সবাই চেনে। ডনের বডিটাকে যেখানে আইডেন্টিফাই করা হয়েছিল প্রথম, সেখানে একদিন পুলিশ সার্চ করতেছে আরো কিছু লিডস যদি পাওয়া যায় এই জন্য সার্চ করতেছে। ওই টাইমে একটা লোকাল টিনেজার, নাম হচ্ছে রিচার্ড, সে বাইক নিয়ে আসে এবং পুলিশকে বলে যে কোর্ট, দিস ইজ নট দ্য রাইট প্লেস ওয়ার ইউ আর সার্চিং। এই কথাটুকু বলার পরে দুজন অফিসার থাকে, একজন অফিসার বলে তুমি কি বলতেছো।
তখন আরেকজন অফিসার ওখান থেকে সরে যায়, ওই অফিসারটাকে জিজ্ঞেস করে যে ও কিভাবে এত কনফিডেন্টলি এই কথা বললো। তখন তারা প্ল্যান করে যে তারা তাদের অফিসার্স ইনচার্জের সাথে কথা বলবে, অফিসার্স ইনচার্জের সাথে কথা বলা হয় এবং তারা তৎক্ষণাৎ ডিসিশন নেয় যে তাকে প্রাইম সাসপেক্ট হিসাবে গ্রেফতার করা হবে। বিকজ দিস দ্য ফার্স্ট টাইম যে কিনা এত কনফিডেন্টের সাথে এসে এই ধরনের একটা কথা বলছে, আর বাকি এই 3-4 বছর ধরে এই ধরনের কেউ ছিল না যারা কিনা আগায় এসে আপনাকে কোনো মানে তাদেরকে কোনো ইনফরমেশন দিছে। তো তাকে স্টেশনে নিয়ে যাওয়া হয় কোয়েশ্চেন্স করার জন্য এবং সে সামহাও স্বীকার করে যে সে ডনকে মার্ডার করছে। ওই টাইমটাতে অ্যালেক জেফ্রিস উনি কাজ করছিল এই ডিএনএ টেস্টিং পলিসিস নিয়ে। সো তার কাছে মনে হয় এটা একটা মানে খুবই সুন্দর অপরচুনিটি, যেখানে কিনা তারা এই জিনিসটাকে একদম শিওরিটি দিয়ে বলতে পারবে যে হ্যাঁ তোমরা যাকে ধরছো সেই মেন কালপ্রিট। বিকজ ডিএনএ দিয়ে মানে ডিএনএ টেস্টিং করে তারা একটা প্যাটার্ন তৈরি করে, এটা কিনা তারা বলে যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। বিকজ প্রত্যেকটা মানুষ তো আলাদা আলাদা মানুষ, রাইট? সো প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু ডিএনএ স্যাম্পলস বা ডিএনএ ক্যাটাগরিজ থাকে। সো ওই জিনিসটা তখন নতুন নতুন আসতেছে, মানে তখনও কোনো কেস সলভ হয় নাই এই পলিসিসটা ফলো করে। তো তার কাছে মনে হয় যে কেন না এই দুটো বডি থেকে যে সিমেন্টটা পাওয়া গেছে এই সিমেন্টের সাথে এই টিনেজারের সিমেন্টটাকে আমরা মিলাই দেখি যে মিলতেছে কিনা, বা লেটস চেক মিলতেছে কিনা। সো ওকে, যে কথা সেই কাজ। তিনি এই 3টা ডিএনএ টেস্টকে পাশাপাশি করে এবং পাশাপাশি করার পর দেখে যে এই 3টা স্যাম্পলের মধ্যে বা এই দুটো স্যাম্পলের সাথে এই স্যাম্পলটার সাথে কোনো মিল নাই, আকাশ পাতাল পার্থক্য। বাট দেন এগেইন লিন্ডা এবং ডন এই দুজনের বডিতে যে সিমেন্টটা পাওয়া গেছে এটার প্যাটার্ন সেম। তার মানে এই দুটো মার্ডার যে করছে সে একটাই মানুষ, বাট এই একটা মানুষ রিচার্ড না। 4 দিন পরে রিচার্ডকে আসলে ছেড়ে দিতে হয়, বিকজ তার এগেইনস্টে কোনো কংক্রিট প্রুফ পাওয়া যায় না, অ্যান্ড অলসো দ্য ডিএনএ টেস্ট ওটাও তো নেগেটিভ আসে। সো তাকে 4 দিন পরে আবার ছেড়ে দেওয়া হয়। এবং পুলিশ ডিপার্টমেন্টস অ্যান্ড অলসো প্রফেসর এরা ডিসিশন নেয় যে লেটস ডু ইট, লাইক আমরা ফুল এরিয়া থেকে সবার স্যাম্পল কালেক্ট করি, অ্যান্ড দেন আমরা এই দুটো যেই ডিএনএ টেস্টের রেজাল্ট আছে এই প্যাটার্নটার সাথে সব প্যাটার্ন চেক করি। তখন ওই সিটিতে অ্যাপ্রক্সিমেট 4 থেকে 5 হাজার ছেলে থাকতো। সো তারা একটা বয়স সীমাকে ধরে দেয় যে 18 থেকে 34 বছরের মেলদের তারা চেক করবে। তারা এই অ্যানাউন্সমেন্টটা দেয় এবং সবাইকে রিকোয়েস্ট করে, ওই এরিয়ার সব ছেলেদেরকে রিকোয়েস্ট করে ওই এইজ প্যাটার্নের মধ্যে যারা পড়ে যে তারা যেন পুলিশ স্টেশনে এসে তাদের ব্লাড স্যাম্পলস দেয়। বিকজ এখন পুলিশের সাথে ওই এরিয়ার লোকজনও চাচ্ছিল এই মার্ডারারটাকে যাতে ধরা হয়, বিকজ ওই এলাকার কোনো ফিমেল সেফ ফিল করতেছিল না। 1987 সালের দিকে অলমোস্ট 4,000 লোক নিজের উদ্যোগেই পুলিশ ডিপার্টমেন্টে আসে এবং এসে এসে যার যার ব্লাড স্যাম্পলস দিয়ে যায়। সো এটা তো একটা নিউ প্রসেস। তখন টাউনের টক অফ দ্য টাউনই ছিল এই ডিএনএ টেস্ট, এই মার্ডার, মানে সবার মুখে কথাই চলতো শুধু এটাই। কেউ যখনই চা খাইতে বসতো বা পাবে যাইতো তার মেন কনসার্ন এটা। লোকজন যে বলতো যে হ্যাঁ আমি তো আজকে টেস্ট দিয়ে আসলাম, বা হ্যাঁ তুই কি গেছিস নাকি টেস্ট দিতে। তো এরকম যখন কথাবার্তা হচ্ছে তখন মানে ইটস ভেরি সার্টেন হঠাৎ করে একটা গ্রুপ অফ পিপল আর কি কথা বলতেছে, দুটা কলিগ, যে আমি তো ডিএনএ টেস্ট দিছি, তুই কি দিছিস নাকি। তখন তাদের আর একটা কলিগ এসে বসে এবং তারা ওই কলিগকে জিজ্ঞেস করে যে তুমি কি ডিএনএ টেস্টের জন্য ব্লাড স্যাম্পল দিয়ে আসছো। তখন সে খুব রিয়্যাক্ট করে বসে অ্যান্ড সে বলে যে আমি কেন ওখানে যাব, আমি তো কিছু করি নাই, আমি কেন যাব, আমি যাব না। তো যাই হোক, সেই কথাটা বলে খুব রাগ টাগ হয়ে ওই জায়গা থেকে উঠে আসে। অ্যান্ড দেন তখন পুলিশের কাছে তো পুরা টার্গেট ফিল্ডটা অনেক ছোট হয়ে যায়। 4,000 লোক দিছে, আর ধরেন আর 1,000 লোক আছে যারা দেয় নাই। সো ওই ক্ষেত্রে দেখা গেছে যে পুলিশ ওই বাসায় বাসায় চিঠি পাঠাইছে যে আপনি তো ডিএনএ টেস্টের জন্য ব্লাড স্যাম্পল দেন নাই, সো উই আর রিকোয়েস্টিং ইউ যে আপনারা এসে একটু আপনাদের স্যাম্পলটা দিয়ে যান।
যেহেতু কাউকেই প্রাইম সাসপেক্ট বলা হয় নাই বা কাউকেই সাসপেক্ট হিসাবে ধরা হয় নাই, সো পুলিশের ওই জুডিশিয়াল রাইটটা ছিল না যে বলবে আপনি এসে আপনার ডিএনএ স্যাম্পলটা দিয়ে যান, আপনার মাস্ট আসতে হবে, এই ধরনের কথা বলতে পারতেছিল না। অলসো এটা যেহেতু একটা মানে এক্সপেরিমেন্টাল একটা স্টেজে আছে, এটার এখনো প্রুভ না, এই জন্য তারা আসলে কাউকে জোর করতে পারতেছিল না। তারা রিকোয়েস্ট করছিল চিঠি দিয়ে যে আপনি এসে আপনার স্যাম্পলটা দিয়ে যান। তো তার বাসায় এরকম চিঠি আসছে, সেও আবার তার ওই দুই কলিগকে বলে যে হ্যাঁ আমার বাসায় তো চিঠি আসছিল, বাট আমি যাই নাই বিকজ আমি তো কিছু করি না, আমি কেন যাব। কিন্তু এখন মাথায় একটা জিনিস তার খেলতে থাকে যে এখন দুটোই অপশন, একটা হচ্ছে তার ডিএনএ টেস্ট দিতে যেতে হবে, আর একটা হচ্ছে তার বদলে অন্য কাউকে ডিএনএ টেস্ট দিতে যাইতে বলতে হবে। এখন এই লোকের মাথায় কি আসে শোনেন। এই লোকটা তার আরেক কলিগকে যেয়ে খুব রিকোয়েস্ট করতে থাকে, এবং সে তার কলিগকে বলে যে অ্যাকচুয়ালি আমি ডিএনএ টেস্ট দিয়ে ফেলছি, আর ডিএনএ টেস্টটা দিছি আমি আমার ভাইয়ের হয়ে, বিকজ আমার ভাইয়ের কিছু রবারির ইনসিডেন্ট আছে, সো ও যদি ডিএনএ স্যাম্পল দেয় তাহলে এটা ওর জন্য অনেক বড় একটা প্রবলেম হবে, যার জন্য আমি ওর জায়গায় হয়ে আমার ডিএনএটা দিয়ে আসছি, তুমি প্লিজ আমার ডিএনএটা দিয়ে আসো। এখন প্রথমে তো ওই লোক রাজি হয় না, যে না আমি কেন তোমার ডিএনএ দিব, তুমি পুলিশকে যে বললেই তো হয়, বাট অনেকভাবে ম্যানিপুলেট করে যে আমার একটা বাচ্চা আছে, আমি এর মধ্যে জড়াতে চাই না, তুমি আমার ফ্রেন্ড, তুমি প্লিজ আমাকে হেল্প করো, এই বলে টলে লোকটাকে সে পারসিউট করে। এখন যখন কিনা কেউ ওই ডিএনএ স্যাম্পলটা দিতে যাচ্ছিল, তখন তারা তার আইডি কার্ড অথবা তার পাসপোর্ট চেক করতেছিল। এই লোকটা ওই তার পাসপোর্টের উপরেই তার কলিগের ছবিটাকে খুব সুন্দর করে কপি পেস্ট করে, অ্যান্ড খুবই প্রিসাইজলি কাজ করে। এর পিছনে আরেকটা কারণ আছে, সে হচ্ছে বেকারিতে কাজ করতো। বেকারিতে যারা কাজ করে তারা কিন্তু বেশ প্রিসাইজ থাকে, বিকজ আপনি দেখেননি তো, কেকের ডিজাইন দেখলেই তো বোঝা যায়, রাইট? তো সে খুব প্রিসাইসলি ওই কাজটা করে, এবং কোনো পুলিশ অফিসার সাসপেক্টও করে না, ইভেন এটাকে আইডেন্টিফাইও করতে পারে না যে এই লোক এই লোক না, বিকজ উপরের ছবিটাকে একদম নাইসলি পেস্ট করে দেয়। যেদিন সে টেস্ট দিতে যাবে সেদিন ওই লোকটা যে তার হয়ে ওই টেস্টটা দিয়ে আসে। আমরা যার কথা বলছি তার নাম হচ্ছে কলিন, কলিন পিচফর্ক। কলিন পিচফর্কের হিস্ট্রি অনেক ভয়ঙ্কর। তার ছোটবেলা ট্রমাটাইজিং ছিল না, বাট পরবর্তীতে মানে তার বেশ কিছু ইনসিডেন্ট আছে। যখন তার বয়স 17 বছর, তখন সে একটা স্কুল গার্লের সামনে নিজেকে এক্সপোজ করে, অ্যান্ড এটার জন্য সে $30 মতো একটা জরিমানাও পায়, পেনাল্টি ফিস পায়। 1979 সালের দিকেও সে একটা বাচ্চা মেয়েকে আর কি, মিডিল এইজ একটা ছোট একটা মেয়ে, মিডিল এইজ না টিনেজার একটা মেয়েকে মাঠের মধ্যে নিয়ে যায় জোর করে এবং তাকে অ্যাসল্ট করার ট্রাই করে, এটার জন্যও সে ধরা খায়। আবার 1980 সালের দিকে সে একটা প্রবেশনও খায়, ওই সময়ও দুইটা মেয়েকে সে অ্যাসল্ট করতে যায়। 1985 সালে তো সে একটা স্ক্রু ড্রাইভার নিয়ে একটা ছোট বাচ্চাকে ভয় দেখায় যে মানে তাকে অ্যাসল্ট করবে, সো সে যাতে কথা না বলে এই জন্য তাকে ওই স্ক্রু ড্রাইভার দেখে ভয় দেখায়। তার ব্যাকগ্রাউন্ড ইজ নট গুড, এবং তার কলিগদের মধ্যেও তার যে রেপুটেশন ওইটা ভালো না, মানে বিশেষ করে তার ফিমেল কলিগদের মধ্যে। তো 1987 সালের দিকে একটা গ্রুপ অফ ফ্রেন্ডস গল্প করতেছে পাবে। এটা হচ্ছে কলিনের ওয়ার্ক কলিগ যারা আছে তাদের একটা গ্রুপ, এবং এখানে ওই লোকটাও আছে যে কিনা কলিনের হয়ে ব্লাড স্যাম্পলটা দিয়ে আসছে। তো তারা কথা বলতে কথা বলতে, এখানে দুইটা ফিমেল থাকে এবং তিনটা মেল থাকে, কথা বলতে কথা বলতে ওই লোকটার মধ্যে বের হয়ে যায় যে আরে আমি তো কলিনের হয়ে ব্লাড স্যাম্পল দিয়ে আসছিলাম। অ্যান্ড এই কথাটা না, মানে প্রথমে সবাই খুব হাসি খুশি, অ্যান্ড হঠাৎ করে যখন এই কথাটা হয় তখন সবাই চুপ হয়ে যায়, অ্যান্ড সবাই পুরো পুরো চুপ, শকড, বিশেষ করে ফিমেল কলিগ দুটো শকড, বিকজ কলিনকে অলরেডি তারা পছন্দ করে না তার কিছু হ্যাবিটের জন্য, অবশ্য তার এই মেয়েদের প্রতি তার যেই মানে ঝামেলাটা, এটা মেয়েরা বোঝে। সো ওরা দুজন একদম চুপ হয়ে যায় যে কেন, এটা কেন করতে গেছো, তখন ও বলে আমাকে ও অনেক রিকোয়েস্ট করছে and আমি দিছি, বলে সে ওখান থেকে উঠে যায়, উঠে যেয়ে তার ড্রিঙ্কস আনতে যায়। অ্যান্ড ওই টাইমে ওরা সব চুপচাপ হয়ে যায়, বিকজ ওদের কাছে মনে হয় যে সামথিং ইজ রং, আদারওয়াইজ কলিন এই রিকোয়েস্টটা কেন করবে। অ্যান্ড এই লোকটা সেও বলে যে সে আসলে অনেক গিল্টি ফিল করতেছিল এই জিনিসটা সে করছে এই জন্য, যার জন্য সে ওই পাবে একটা রাইট মুভমেন্ট খুঁজতেছিল যে কখন সে অন্যদেরকে জানাবে and অন্যরা তার হয়ে স্ট্যান্ড নেবে, সে স্ট্যান্ড নিতে পারছিল না নিজের জন্য যে
যদি তার ফ্রেন্ড তাকে খারাপ ভাবে। পরবর্তীতে পরের দিনই আর কি, ওখানে যে দুজন ফিমেল বসা ছিল তার মধ্যে থেকে একজন ফিমেল পুলিশ স্টেশনে ফোন দেয়, মেন ডিটেকটিভকে চায় এবং তাকে বলে যে হয়তো এটা টেনশন করার মতো কিছু না, হয়তো আমি বেশি বেশি বলছি, বাট এই ব্যাপার কলিনের নাম বলে আমাদের আরেক কলিগ তার ব্লাড স্যাম্পল দিয়ে আসছে। আমি জানি না এখানে টেনশন করার কিছু আছে কিনা, বাট আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে জানানো দরকার, এই জন্য আমি আপনাদেরকে জানালাম। এই কথাটা যখন পুলিশকে বলে, অলরেডি এই কেসটাও কোল্ড হয়ে যাওয়ার মতো অবস্থা, বিকজ 4,000-এর মতো মানুষের তারা ডিএনএ স্যাম্পল জোগাড় করছে এবং অলমোস্ট 7-8 মাস চলতেছে, অ্যান্ড দ্য রেজাল্ট ইজ স্টিল নেগেটিভ। তারা এখনো কোনো সাসপেক্টকে খুঁজে পায় না, বিকজ কোনো কোনো ডিএনএ স্যাম্পলই ওই ডিএনএ স্যাম্পলস গুলোর সাথে মিলতেছে না। সো ডিটেকটিভদের মাথায় এটা আসছে যে হয়তো যে ক্রিমিনাল সে হয়তো এই এলাকা থেকে পালাই গেছে। সো এখন এই কেসটা সলভ করার একটা মাত্র উপায়, ফুল ইউকে তে ডিএনএ টেস্ট করতে হবে, উইচ ইজ কোয়াইট ইম্পসিবল অ্যান্ড কস্টলি টু। তো যাই হোক, পুলিশের ধ্যান জ্ঞান তখন এদিকে চলে গেছিল যে হয়তো ক্রিমিনালটা এই নেবারহুডেরই না, অথবা সে পালাই গেছে। ওই টাইমে এই মহিলার এই ফোন কল। সো তারা তো যে ঝটপট তাদের ফোর্স কলিনের বাসার সামনে নিয়ে যায়। ওখানে তারা 3 ঘন্টার মতো ওয়েট করে, অ্যান্ড পরবর্তীতে দেখে যে কলিন তার ওয়াইফের সাথে আসতেছে তার বাসার সামনে, এবং তার একটা ছোট বাচ্চা তাকে ক্যারি করে তারা জাস্ট বাসায় ঢুকতে যাবে, তখনই পুলিশরা তাকে ধরে এবং তাকে বাসার মধ্যে নিয়ে যায়। তখন তার ওয়াইফ তাকে বারবার জিজ্ঞেস করে যে কি হয়েছে কি হয়েছে। তখন সে বলে যে আমি কি আমার ওয়াইফের সাথে 2 মিনিট একটু কথা বলতে পারবো। পুলিশ পারমিশন দেয়। তখন সে বলে যে দিস ইজ অ্যাবাউট দ্য মার্ডার কেস। তখন ওই মহিলা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না যে বলতেছে তার হাজবেন্ড, এন্ড সে তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে তুমি ওদেরকে মার্ডার করছো। ওর হাজবেন্ড বলে হ্যাঁ। এন্ড মহিলা খুব রিয়াক্ট করে, মহিলাটা পুরো গালিগালাজ দিয়ে তার হাজবেন্ডকে মারতে যায়। তখন পুলিশ তাকে ঠেকায়। আর মহিলাটার এই রিয়াকশন দেওয়ার কারণ হচ্ছে, যখন কিনা তার বাসায় বারবার লেটার আসতো যে ডিএনএ টেস্টের জন্য ডাকতেছে ডিএনএ টেস্টের জন্য ডাকতেছে, তখন মহিলাটার উপর খুব চেততো যে আমি কি কিছু করছি নাকি, আমাকে কেন যেতে দিতে হবে, আমাকে তো, আমি তো কিছু করি নাই, তুমি তো জানো অ্যাটলিস্ট আমি তো কিছু করি নাই। তখন মহিলাটা বারবার বলতো যে তুমি যদি কিছু না করে থাকো তাহলে তোমার যাইতে কি প্রবলেম। এটা নিয়ে তাদের মধ্যে অনেক তর্ক হইতো, অনেক গ্যাঞ্জাম হইতো। অলসো সে যেদিন বলছে যে সে টেস্ট দিয়ে আসছে, সেদিন সে তার হাত কাটছে এন্ড ওখানে ব্যান্ডেজ লাগাইছে তার ওয়াইফকে দেখানোর জন্য যে হ্যাঁ আমি টেস্ট দিয়ে আসছি। এন্ড সে এটাও বলে যে পুলিশ অফিসার আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এন্ড মহিলাটা বলে যা হয়েছে হয়েছে, তুমি তো অ্যাটলিস্ট টেস্ট দিয়ে আসছো, সো ইটস ওকে। যাই হোক, পুলিশ কলিনকে গ্রেফতার করে, কলিনের ব্লাড স্যাম্পলস নেয়, ব্লাড স্যাম্পল তারা টেস্ট করে এবং টেস্টের রেজাল্ট ওই যে ওই দুটো স্যাম্পল ওইটার সাথে একদম মিলে যায়। মানে ইটস আ ম্যাচ। সেপ্টেম্বরের 19 তারিখ 1987 সালে তাকে গ্রেফতার করা হয় এবং তিনি এই দুটো মার্ডারের জন্য এই যে গিলটি, এটা সে স্বীকার করে, সে কনফেস করে। কলিনকে যখন জিজ্ঞেস করা হয় যে এই দুটো মার্ডারের পিছনে তার মোটিভ কি, তখন তার কোনো উত্তর ছিল না। ইটস লাইক যে কিছু মার্ডার হয় তার সাথে আমার শত্রুতা ছিল, আর কিছু মার্ডার হয় বিকজ দ্যাট ওয়াজ দ্য রং টাইম, সে রং টাইমে একটা রং প্লেসে ছিল। সেই দুটো মার্ডার সম্পর্কে বলে, প্রথম দিন রাতে সে তার বাচ্চাকে নিয়ে যাচ্ছিল রোডে আর কি, গাড়ি নিয়ে বের হয়েছিল, এন্ড ওই টাইমে তার চোখ পড়ে লিন্ডার দিকে। লিন্ডা ওই নিরিবিলি যে রাস্তাটা ওইটার ভিতর দিয়ে যখন যাচ্ছিল, তো সে তখন গাড়ি দিয়ে নেমে লিন্ডার দিকে অ্যাপ্রোচ নেয় এবং লিন্ডাকে বলতে থাকে যে তুমি কি আমাকে একটু রাস্তা চিনাইতে পারবে না। সে একটা নাম বলে, এটা কোন দিকে। তখন লিন্ডা তাকে বলতে বলতে লোকটা তার কাছে চলে আসে এবং তার উপর অ্যাটাক করে। তাকে অ্যাটাক করার পরে তাকে রেপ করে এবং তাকে মার্ডার করে। সেকেন্ডটা হচ্ছে ডন। ডনকে সে জোর করে মাঠের ভিতরে টেনে নিয়ে যায় এবং তাকে তার সম্পর্কে সবকিছু বলে। মানে কলিন তার নিজের সম্পর্কে ডনকে সবকিছু বলে। পরবর্তীতে তাকে রেপ করার পরে, ডনকে রেপ করার পরে তার মনে হয় যে যেহেতু সে অনেক ইনফরমেশন জেনে গেছে, সো তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না, এই জন্য সে তাকে স্ট্র্যাঙ্গল করে।
এখানে আরেকটা ভিকটিমের কথা সে বলে, যে কিনা লাকি এনাফ ছিল যে সে তার খপ্পর থেকে বের হতে পারে। সেটা হচ্ছে মাঝখানে বেশ কিছুদিন পুলিশের কাছে যখন কোনো লিড টিড নাই, তখন সে একদিন রাস্তায় বের হয় এবং রাস্তায় একটা মেয়ে, মিডল এইজের টিনেজের একটা মেয়ে আর কি, লিফটের জন্য একটা নিরিবিলি রাস্তায় ছিল, সে লিফটের জন্য তার গাড়ি থামায় এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি তো রেপিস্ট না, তাই না? তখন কলিন অফ কোর্স হেসে বলে কি বলতেছো, তো ওর গাড়িতে উঠে। বাট গাড়িতে উঠে যেটা ও নোটিস করে যে সে যেদিকে যাওয়ার কথা বলতেছে সেদিকে যাচ্ছে না এবং তার কোনো কথাও শুনতেছে না। তখন মেয়েটা অনেক চিল্লাচিল্লি করে, অ্যান্ড চিল্লাচিল্লি করার পরে কলিন তাকে অ্যাপ্রোচ করতে যায়। কলিন বলে যে ক্যান আই হ্যাভ আ কিস অনলি। তখন মেয়েটা চিল্লাচিল্লি করে গাড়ি থেকে বের হয়ে আসে। ওই দিনটা মেয়েটার জন্য লাকি ছিল, যার জন্য সে কলিনের খপ্পর থেকে বের হইতে পারে। জাজ তার সব কথাবার্তা শুনে এবং তার সাইকোলজিক্যাল টেস্ট গুলা করার পরে এতটুকু কনফার্ম হয় যে তার সাইকোপ্যাথিক পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। সে এই অ্যাসল্ট করে মজা পায় এবং তার ভিকটিম হওয়ার জন্য কোনো স্পেসিফিক কিছু লাগে না, জাস্ট তার মন চাইছে তাই সে মার্ডার করছে, এই ধরনের একটা জিনিস। কিন্তু সে একটা ডাবল লাইফ লিড করতেছিল। সে কিন্তু খুব সুন্দর তার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে বাস করতেছিল, তার বাচ্চা ছিল, তার তার সুন্দর একটা ওয়াইফ ছিল, তার একটা স্টেবল ক্যারিয়ার ছিল। বাট দেন এগেইন এটা তার ভেতরেই ছিল, এই পার্সোনালিটি ডিসঅর্ডারটা তার ভেতরেই ছিল। জানুয়ারির 2 তারিখ 1988 সালে কলিনকে সেন্টেন্স টু লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয় লিন্ডা এবং ডন মার্ডার কেসের জন্য। কলিন হচ্ছে ফার্স্ট পার্সন যে কিনা এই ডিএনএ টেস্টের থ্রু একটা কেসের জন্য কনভিক্টেড হয়। সো দিস ইজ দ্য ফার্স্ট কেস ইন হিস্ট্রি যেটা কিনা এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সলভ করা হয়, এবং আফটার অলমোস্ট আ ডিকেড, 5, 6, 7 বছর পরে দুটো কেস সলভ হয়। সো দিস ইজ দ্য কেস অফ লিন্ডা অ্যান্ড ডন, ডাবল মার্ডার কেস, এবং হিস্ট্রির প্রথম কেস যেটা কিনা ডিএনএ টেস্টের থ্রু সলভ করা হয়। সো আই হোপ ইউ লাইক দ্য স্টোরি। আর আমার ইনফরমেশনে যদি কোনো ভুল হয়ে থাকে, ইফ ইউ নো এনিথিং রিগার্ডিং দিস ডিএনএ টেস্ট অ্যান্ড অল এই হিস্ট্রি, অফ কোর্স আমাকে কমেন্টে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। আপনি যদি আমার নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। আপনি যদি আমার পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। বাট প্লিজ ডু নট ফরগেট টু কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। আমাদের এই বছরের টার্গেট হচ্ছে এনি হাউ উই উইল রিচ টু 20K, সো হেল্প মি টু অ্যাচিভ দ্যাট। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।